হাই, আমি ক্যালেব। আর আজকে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে একটি ওয়েব অ্যাপ ভিপিএস এ ডিপ্লয় করবেন। আপনি যদি আপনার তৈরি করা কিছু যেমন সাইড প্রজেক্ট, এপিআই বা যেকোনো ধরনের ওয়েব অ্যাপ লাইভ অনলাইনে চালাতে চান, তাহলে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা দেখাবে। আর এই টিউটোরিয়াল যে কোনো ওয়েব অ্যাপে কাজ করবে, সেটা নোজেএস, পাইথন বা অন্য যে কোনো ফ্রেমওয়ার্কেই। প্রথমে একটি প্রস্তুত টেমপ্লেট ব্যবহার করে ভিপিএস সেট আপ করব। তারপর ডোমেইনের সাথে সংযুক্ত ও নিরাপদ করব। এরপর দেখাবো কিভাবে একটি আসল ওয়েব অ্যাপ ডিপ্লয় করতে হয়। আর শেষে আপনার প্রজেক্টটি ভিপিএস এ লাইভ চলবে প্রস্তুত অবস্থায়। তাহলে প্রথম ধাপ কি? আমাদের শুরু করতে হবে ভিপিএস প্ল্যান বেছে নেওয়ার মাধ্যমে। বলেছিলাম আমরা এমন একটি প্রস্তুত টেমপ্লেট ব্যবহার করতে পারি যেখানে অ্যাপ ডিপ্লয় করার জন্য সবকিছুই রয়েছে। এবং সেটি ব্যবহার করার জন্য আমি হোস্টিঙ্গার ব্যবহার করব। হোস্টিঙ্গারে শুরু করা সত্যিই খুব সহজ। এখানকার প্ল্যানগুলো বেশ সাশ্রয়ী, ওয়েব অ্যাপের জন্য পারফরম্যান্স ও স্টোরেজ দারুণ। আর আমরা যে টেমপ্লেটটি ব্যবহার করব সেটি আগে থেকেই সবকিছু কনফিগার করা, যাতে আপনি সঙ্গে সঙ্গে ডিপ্লয় করতে পারেন। এবং এখনই আপনি যে কোনো হোস্টিং আর ভিপিএস প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পেতে পারেন। এই 10% ছাড় পেতে স্ক্রিনের নিচে দেওয়া এই লিঙ্কে যান, অথবা ভিডিওর বিবরণের নিচে স্ক্রল করে প্রথম যে লিঙ্কটি পাবেন সেটাতে ক্লিক করুন। এটা আমাদের বিশেষ পার্টনার লিঙ্ক। এটা নিশ্চিত করবে আপনি সবচেয়ে ভালো ডিলটাই পাচ্ছেন। আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। চলুন ক্লেম ডিলে ক্লিক করি এবং এটা আমাদেরকে ভিপিএস প্ল্যান অপশনগুলোর কাছে নিয়ে যাবে এবং এখানে আমি কেভিএম 2 প্ল্যান নেওয়ার পরামর্শ দিচ্ছি। এতে থাকছে দুটি ভার্চুয়াল সিপিইউ, 8 গিগাবাইট র্যাম, 100 গিগাবাইট এনভিএমই ডিস্ক স্পেস এবং 8 টেরাবাইট ব্যান্ডউইথ। এটা বেশিরভাগ ওয়েব অ্যাপের জন্য যথেষ্ট হবে, আর প্রয়োজনে আপনি পরে আপনার প্ল্যান আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারবেন। এই টিউটোরিয়ালের জন্য আমি কেভিএম 2 প্ল্যানটাই নিচ্ছি, তাই এখানে আমি চুজ প্ল্যানে ক্লিক করব এবং এখান থেকে আপনাকে চেক আউট পেজে নিয়ে যাওয়া হবে। চলুন শুরু করি আপনার প্ল্যানের সময়কাল বেছে না থেকে। ডিফল্টভাবে এটা 24 মাসে সেট করা থাকবে, যা আপনাকে সবচেয়ে বেশি সাশ্রয় দেবে এবং একটি ফ্রি ডোমেইন অন্তর্ভুক্ত থাকবে। আপনি চাইলে 12 মাসের প্ল্যানও বেছে নিতে পারে। এতেও আপনি অনেকটা সাশ্রয় পাবেন এবং সেই ফ্রি ডোমেইনটি অন্তর্ভুক্ত থাকবে। এবং এই ভিডিওর জন্য আমি 12 মাসের প্ল্যানটাই নিচ্ছি। নিচে স্ক্রল করলে আপনি চাইলে দৈনিক অটো ব্যাকআপও চালু করতে পারেন, আর আপনার সার্ভারের লোকেশনও বেছে নিতে পারবেন। ডিফল্টভাবে হোস্টিঞ্জার আপনার সবচেয়ে কাছের এবং সর্বোত্তম লেটেন্সি সম্পন্ন সার্ভারটি বেছে নেবে, তাই আমি আপাতত এটাকে ডিফল্টই রাখছি। এবং সবশেষে চলুন নিচে স্ক্রল করে আমাদের অপারেটিং সিস্টেম বেছে নেই। শুরুতে ওএস উইথ প্যানেলে ক্লিক করুন, আর আমরা সেখানে ডকপ্লয় টেমপ্লেটটি খুঁজে পাব। এটাই হোস্টিঞ্জার ব্যবহারের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি। তারা এসব রেডিমেড টেমপ্লেট দেয়, যেগুলোতে ওয়েব অ্যাপ ডিপ্লয় করার জন্য দরকারি সবকিছু আগেই কনফিগার করা থাকে। তাই আমি ডকপ্লয়তে ক্লিক করব, আর এই উবুন্টু ও ডকপ্লয় সেটআপে ডকার কম্পোজ আর ডকপ্লয় আগেই ইনস্টল করা থাকবে। এভাবে আপনি কোনো ম্যানুয়াল কমান্ড না চালিয়েই বা কিছু ইনস্টল না করেই সরাসরি ওয়েব অ্যাপ ডিপ্লয় করতে পারবেন। এটা সিলেক্ট করার পর আমি কনফার্মে ক্লিক করব, আর এখন আমাদের ডকপ্লয় টেমপ্লেট সিলেক্ট করা হয়েছে। এখন চলুন আবার উপরে স্ক্রল করি আর নিশ্চিত হই যে এখানে ডিসকাউন্ট কোডটি প্রয়োগ হয়েছে। আপনি ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক ব্যবহার করলেই এটা স্বয়ংক্রিয়ভাবে পাবেন, আর এখানে যেমন দেখা যাচ্ছে এতে আপনার প্ল্যানে 10% ছাড় পাবেন। এখন নিচে গিয়ে কন্টিনিউতে টেক করি। এরপর যদি আপনার আগে থেকে হোস্টিঞ্জার অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে শুধু আপনার ইমেল ঠিকানা দিন, তারপর একটি পাসওয়ার্ড তৈরি করুন। এরপর কন্টিনিউ করতে রেজিস্টারে টিপ করুন। এরপর এই পেজে আপনাকে আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিতে হবে। আমি এখন এগুলো পূরণ করছি। এখন আমি আমার বিলিং তথ্য এবং পেমেন্ট তথ্য দুটোই পূরণ করেছি। এখান থেকে আমি সাবমিট পেমেন্টে ক্লিক করব, আর পেমেন্ট সাবমিট হয়ে গেলে আমি গেট স্টার্টেডে ক্লিক করব। এখন আমাদের একটি রুট পাসওয়ার্ড তৈরি করতে হবে। এটাই হচ্ছে মূল পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি আপনার ভিপিএসে লগ ইন করবেন এবং সবকিছু ম্যানেজ করবেন। আপনি এটাকে আপনার সার্ভারের মাস্টার চাবি হিসেবে ভাবতে পারেন, তাই নিশ্চিত করুন এটা যেন শক্তিশালী হয় এবং আপনি যেন এটা মনে রাখতে পারেন। এখানে আপনি একটি এসএসএইচ কি যোগ করার অপশনও দেখতে পাবেন, যা হচ্ছে আরেকটি নিরাপদ উপায়, যাতে প্রতিবার পাসওয়ার্ড টাইপ না করেই লগ ইন করা যায়। এটা সম্পূর্ণ ঐচ্ছিক, আর এই ভিডিওর জন্য আমি শুধু রুট পাসওয়ার্ডই ব্যবহার করব। এখানে আমি আমার রুট পাসওয়ার্ডটি পূরণ করব, আর যখন এটা পূরণ হয়ে যাবে তখন আমি নিচে গিয়ে নেক্সটে ক্লিক করব। এখানে আপনি একটি ম্যালওয়্যার স্ক্যানার যোগ করার অপশন দেখতে পাবেন। এটা ফ্রি, কিন্তু এই ভিডিওর জন্য আমি এটা ডিসেবল করব। এটা নিশ্চিত করবে যে আমরা কোনো ঝামেলা ছাড়াই সুন্দর ও পরিষ্কার একটি ভিপিএস ইনস্টল পেতে পারি। এটা ডিসেবল করার পর আমি ফিনিশ সেটআপে ক্লিক করব এবং এখন আমাদের জন্য ভিপিএস সেটআপ হতে শুরু করবে। এটা সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই আমি দ্রুত এগিয়ে যাব যতক্ষণ না এটা শেষ হয়। এখন আমাদের ভিপিএস সেটআপ লেগে আছে। এখানে আপনি আপনার এসএসএইচ অ্যাক্সেস দেখতে পাবেন। এটা হচ্ছে সেই কানেকশন কমান্ড যেটা আপনি কপি করে টার্মিনালে পেস্ট করলে সরাসরি আপনার সার্ভারে প্রবেশ করতে পারবেন। হোস্টিং দ্বারা আপনাকে একটি বিল্ট ইন ব্রাউজার টার্মিনালও দেয়, তাই কানেক্ট করার জন্য আপনাকে আলাদাভাবে কিছু ইনস্টল করতে হবে না।
আপনি যদি 12 মাসের প্ল্যান বেছে নিয়ে থাকেন তাহলে এখানে একটি ফ্রি ডোমেন ক্লেম করার অপশনও দেখতে পাবেন, তবে আমরা একটু পরে এ বিষয়ে ফিরে আসব। এখন চলুন ম্যানেজ ভিপিএস এ ক্লিক করে ড্যাশবোর্ড খুলে। এখন আপনি হোস্টিংয়ের ভিপিএস ড্যাশবোর্ডে আছেন। এখানে আমাদের প্রথম কাজ হবে আমাদের আইপি ঠিকানাটি নোট করে রাখা। আপনি সবসময়ই এটি আপনার ড্যাশবোর্ডে এখানেই খুঁজে পাবেন, তবে এটি লিখে রাখা ভালো। আমরা যখন আমাদের ডোমেন কানেক্ট করব তখন এই তথ্যটি আমাদের লাগবে। এরপর চলুন ওপরের ডান পাশে ব্রাউজার টার্মিনালটি খুঁজে নিই। এখানে হোস্টিংয়ের আপনাকে ওয়েব ব্রাউজারের ভেতরেই একটি বিল্ট ইন টার্মিনাল দেয়। এটি আসলে একটি কমান্ড উইন্ডো, যেখানে আপনি সরাসরি আপনার সার্ভারের সাথে কথা বলতে পারেন। এখন এখানে টার্মিনালে ক্লিক করি এটি খুলে নেওয়ার জন্য, এবং আপনার ব্রাউজার টার্মিনালের ভেতরের দৃশ্যটা এমনই দেখাবে। আমরা এগিয়ে যাওয়ার আগে আমাদের সার্ভারের সবকিছু আপ টু ডেট আছে কিনা তা নিশ্চিত করা যায়। আমরা এখানে খুব সহজ একটি কমান্ড চালাতে চাই। প্রথমে সুডো এপিটি আপডেট টাইপ করুন, তারপর 2টি এবং প্রতীক টাইপ করুন। তারপর আমরা টাইপ করব সুডো অ্যাপার্টমেন্ট আপগ্রেড ওয়াই। আপনি ভিডিওর বিবরণে তালিকাভুক্ত এই কমান্ডটিও খুঁজে পেতে পারেন। এখান থেকে আপনার কিবোর্ডে এন্টার অথবা রিটার্ন টিপুন এবং এটি আমাদের ভিপিএস ইনস্টল এবং আপডেট করবে। আমরা 1 মুহূর্ত সময় দেব যেন সবকিছু ইনস্টল ও আপডেট হয়, এবং এখন সবকিছু আপডেট ও ইনস্টল হয়ে গেছে এবং আমরা অফিসিয়ালি সর্বশেষ ভার্সনে চলছি। এটা শেষ হলে আপনি সহজেই ভিপিএস থেকে বেরিয়ে যেতে পারে ব্রাউজারের টার্মিনাল ট্যাব থেকে, এবং আমরা আবার আমাদের হোস্টিঞ্জার ভিপিএস ড্যাশবোর্ডে ফিরে যাব। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে ডগপ্লয় ইনস্টলটার, এবং যেহেতু আমরা ডগপ্লয় টেমপ্লেট ব্যবহার করেছি আমাদের যা কিছু দরকার সবকিছুই ইতিমধ্যে ইনস্টল এবং ব্যাকগ্রাউন্ডে চালু আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ডগপ্লয় ইতিমধ্যেই উপলব্ধ। আমাদের শুধু উপরে ডান দিকে যেতে হবে এবং ম্যানেজ প্যানেলে ক্লিক করতে হবে, এবং এটি ডগপ্লয়ের সেটআপ পেজ খুলে দেবে। এখানেই আমরা আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করব। প্রথমে একটি নাম লিখে শুরু করুন, তারপর আপনার ইমেল ঠিকানা দিন এবং একটি পাসওয়ার্ড তৈরি করুন। এরপর নিচে যান এবং রেজিস্টারে ক্লিক করুন। আপনি রেজিস্টার করার পর আপনাকে এখানে ডগপ্লয় অ্যাডমিন প্যানেলে নিয়ে আসা হবে। হোম স্ক্রিনে আপনি আপনার প্রজেক্টগুলো এখানে তালিকাভুক্ত দেখতে পাবেন, সাথে সাইড বারে অন্যান্য টুলস এবং নিচে সেটিংস দেখতে পাবেন। আপনি কখন এই ভিডিওটি দেখছেন তার উপর নির্ভর করে এখানে নিচে একটি আপডেট পাওয়া গেছে এমন বার্তাও দেখতে পারেন। আপনি চাইবেন এটি সঙ্গে সঙ্গে ইনস্টল করতে, যাতে আপনার ভিপিএসে সবকিছু ঠিকঠাক চলছে কিনা নিশ্চিত হতে পারেন। তাই আমি আপডেট অ্যাভেলেবেলে ক্লিক করব। আপনি এখানে উপরে ভার্সন নম্বর দেখতে পাবেন। চলুন নিচে যাই এবং আপডেট সার্ভারে ক্লিক করি। এরপর কনফার্মে এই কোন। এখন ডগপ্লয় স্বয়ংক্রিয়ভাবে সর্বশেষ ভার্সন ইনস্টল করবে এবং কাজ শেষ হলে নিজে থেকেই রিস্টার্ট হবে। এবং এভাবেই আমরা এখন ডগপ্লয়ের সর্বশেষ ভার্সন ইনস্টল করেছি। এবং এখন আমরা আপডেট ইনস্টল করার পর আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবেন। এখানে পৃষ্ঠার উপরে লেখা আছে নট সিকিউর। এর মানে হচ্ছে আমরা বর্তমানে আমাদের সার্ভারের আইপি ঠিকানা দিয়ে ডগপ্লয় অ্যাডমিন প্যানেলে প্রবেশ করছি, কোনো বিশ্বস্ত ডোমেন দিয়ে নয়। আর যখন কোনো সাইট নিরাপদ নয় তখন আপনি যে কোনো তথ্য, যেমন লগইন ডিটেলস দিলে তা নেটওয়ার্কের অন্যদের কাছে প্রকাশিত হতে পারে। তাই ওয়েব অ্যাপ ডিপ্লয় করার আগে আমাদের এটা ঠিক করতে হবে। আমরা এটা করব আমাদের নিজস্ব ডোমেইনের সাথে অ্যাডমিন প্যানেল সংযুক্ত করে এবং একটি সিকিউরিটি সার্টিফিকেট ইনস্টল করে। এতে আমরা কাজে আইপি ঠিকানার পরিবর্তে সাধারণ ওয়েবসাইট লিঙ্ক দিয়ে ডগপ্লয় অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারব, এবং আমরা সংযোগটি এনক্রিপ্টেড রাখব যাতে আপনার ডেটা ও ক্রেডেনশিয়ালস গোপন থাকে। শুরু করতে নিচের বাম পাশে সেটিংসে যান, তারপর ওয়েব সার্ভারে ক্লিক করুন, এবং এখানেই আমরা আমাদের ডোমেন সংযুক্ত করতে এবং সিকিউরিটি সার্টিফিকেট ইনস্টল করতে পারি। কিন্তু এখানে ডোমেন সংযুক্ত করার আগে আমাদের প্রথমে একটি ডোমেন কিনতে হবে বা সেট আপ করতে হবে। তাহলে চলুন হোস্টিংজারের ড্যাশবোর্ডে ফিরে যাই এবং আমাদের ডোমেন কনফিগার করি। তারপর আমরা এখানে ডগপ্লয়েডে ফিরে এসে আমাদের অ্যাডমিন প্যানেল সুরক্ষিত করার কাজ শেষ করব। এখন আমি আবার আমার হোস্টিঞ্জার ভিপিএস ড্যাশবোর্ডে আঁকি। আমি এখানে বাম পাশে যাব, ডোমেইনস খুঁজে বের করব এবং এখানে ক্লিক করব। ডোমেন পোর্টফোলিওতে ক্লিক করবে। তারপর আমি নিচে স্ক্রল করব এবং ফ্রি ডোমেন ক্লেম করার অপশন খুঁজে বের করব। এখানে আমি ক্লেম ডোমেনে ক্লিক করব এবং এখানে আমি আমার ডোমেন নাম লিখব। আমি মাই ভিপিএস ডেমো বেছে নেব, চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করব এবং এই ডোমেনটি পাওয়া যাচ্ছে এবং ফ্রিতে ব্যবহার করা যাবে। আর যদি আপনার অন্য কোনো প্রোভাইডার থেকে ডোমেন থাকে তাহলে সেটি দিয়েও এই ধাপগুলো অনুসরণ করতে পারেন। ধাপগুলো একটু আলাদা দেখাবে, তবে পুরো প্রক্রিয়াটা একই রকম। এই ভিডিওর জন্য আমি সরাসরি হোস্টিঞ্জার থেকে আমার ডোমেইন নিচ্ছি, যাতে আমার ভিপিএস এর সবকিছু সুন্দরভাবে এক জায়গায় গুছিয়ে রাখা যায়। তাই আমি ক্লেম ডোমেনে ক্লিক করব।
এবং এখন এই ডোমেনটি আমার অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে যাবে। এখন সামনে এগোনোর আগে আমরা দ্রুত আমাদের ইমেল ইনবক্স চেক করব এবং আমাদের ইমেল ঠিকানা ভেরিফাই করব। আপনার ইমেল ইনবক্সে আপনি হোস্টিংগার থেকে এমন একটি ইমেল পাবেন যা দেখতে কিছুটা এরকম হবে। আপনাকে শুধু ভেরিফাই ইমেলে ক্লিক করতে হবে। তারপর আমি কনফার্মে ক্লিক করব এবং এখন আমাদের ডোমেইন ব্যবহারের জন্য প্রস্তুত। তাই আমি কন্টিনিউ টু হোমে ক্লিক করব। তারপর ওপরের বাম পাশে ডোমেইনসে ফিরে যাব এবং যেমনটি দেখতে পাচ্ছেন আমার ডোমেইন নাম এখানে এবং এটি এখন অ্যাক্টিভ। পরবর্তী কাজ হিসেবে আমি ম্যানেজে ক্লিক করব। তারপর বাম পাশে আমি ডিএনএস সেটিংস খুলব। এখন চলুন এখানে আমাদের ডিএনএস রেকর্ডগুলোতে নিচে স্ক্রল করি এবং আমরা শুরুতে এখানে দুটি ডিফল্ট রেকর্ড ডিলিট করব। প্রথমটি হচ্ছে একদম উপরে থাকা, যার টাইপ সি নেম হিসেবে লেবেল করা আছে। চলুন এই রেকর্ডটি এখান থেকে ডিলিট করে দিই। তারপর আমি একদম নিচে স্ক্রোল করব এবং এখানে এই এ রেকর্ডটি খুঁজে বের করব। আমরা এটিও ডিলিট করে দেব। এটি করলে নিশ্চিত হওয়া যাবে যে আমরা একদম পরিষ্কার অবস্থায় শুরু করতে পারব, কারণ এতে করে ডোমেনটি ভিপিএস এর সাথে সংযুক্ত করার সময় কোনো কনফ্লিক্ট হবে না। এখন চলুন উপরে স্ক্রল করি এবং কিছু নতুন রেকর্ড যোগ করি। মোট 3টে রেকর্ড আমরা যোগ করব এবং সবগুলোই আমাদের ভিপিএস এর আইপি ঠিকানার দিকে নির্দেশ করবে। আপনি যদি একটু আগে মনে করেন, আমি বলেছিলাম আপনার ভিপিএস এর আইপি ঠিকানা লিখে রাখতে। আপনার ভিপিএস এর আইপি ঠিকানা আবার খুঁজে পেতে চাইলে এখানে বাম পাশে যান এবং ভিপিএস এ ক্লিক করুন। তারপর আবার এখানে ডিএনএস রেকর্ডে ফিরে আসুন। প্রথম রেকর্ডের জন্য আমরা নিশ্চিত হব যে টাইপটি এ সেট করা আছে। এখানে নামটি শুধু অ্যাড চিহ্ন হলে এবং পয়েন্টস 2 এর জন্য আমরা এটিকে আমাদের ভিপিএস এর আইপি ঠিকানায় সেট করব। আমি আমারটা এখানে কপি পেস্ট করব আর টিটিএল এর জন্য আমি 300 সেট করব। এর মানে হচ্ছে এই ডিএনএস রেকর্ডটা একটু দ্রুত আপডেট হবে। এটা হয়ে গেলে আমি অ্যাড রেকর্ডে ক্লিক করব এবং রেকর্ডটি সফলভাবে তৈরি হয়েছে। এখন আমরা আমাদের দ্বিতীয় রেকর্ডটি যোগ করব। আবারও আমরা নিশ্চিত করব টাইপটি এ তে সেট করা আছে। নামের জন্য আমি এটিকে www তে পরিবর্তন করব। এটা শুধু নিশ্চিত করবে যে কেউ যখন তোমার ডোমেন নাম টাইপ করবে তখন সাইটটি ঠিকভাবে লোড হবে। আবারও নিশ্চিত করব এটি আমাদের ভিপিএস এর আইপি ঠিকানায় পয়েন্ট করছে এবং আমি আবার অ্যাড রেকর্ডে ক্লিক করব। তুমি এখানে এমন একটি পপ আপ পেবে দাও। এখনই শুধু কনফার্মে ক্লিক করো আমাদের পরবর্তী রেকর্ডের জন্য। আমরা নামটি অ্যাডমিনে পরিবর্তন করব। এই সাবডোমেনটি সরাসরি আমাদের ডকপ্লয় অ্যাডমিন কন্ট্রোল প্যানেলে পয়েন্ট করার জন্য ব্যবহার করব। বাকি সব সেটিংস আগের মতোই যত। এখান থেকে ডান পাশে ফিরে যাও, অ্যাড রেকর্ডে ক্লিক করো, তারপর কনফার্মে ক্লিক করো। এখন আমি অ্যানালিটিক্সের জন্য শেষ একটি রেকর্ড যোগ করব। তাহলে আমি নামটি অ্যাডমিন থেকে অ্যানালিটিক্সে পরিবর্তন করব। আমরা এটা পরে আমাদের অ্যানালিটিক্স ড্যাশবোর্ডের জন্য ব্যবহার করব, যেটা আমাদের ডকপ্লয় অ্যাডমিন প্যানেলের মধ্যে কাজ করবে। তাহলে আমি অ্যাড রেকর্ডে ক্লিক করব এবং কনফার্ম করব। এবং এখন ডিএনএস রেকর্ডগুলো কনফিগার হয়ে গেলে চল ফিরে যাই ডকপ্লয় অ্যাডমিন কন্ট্রোল প্যানেলে এবং আমাদের ডোমেন কানেক্ট করি। তারপর আমি এখানে ডোমেন সেট করে দেব। আমার ক্ষেত্রে এটা হবে admin.myvpsdemo.cloud, কিন্তু আপনার ক্ষেত্রে আপনি রেকর্ড সেট করার সময় যে ডোমেনটি বেছে নিয়েছিলেন সেটাই ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ সেটা হতে পারে admin.yourdomain.com অথবা আপনি যে সাবডোমেনটি ঠিক করেছেন সেটি। এরপর এখানে আপনার ইমেল ঠিকানা লিখুন। এটা যে কোনো ইমেল ঠিকানা হতে পারে যেটা আপনি চান। প্রোভাইডার হিসেবে আমরা লেটস এনক্রিপ্ট নির্বাচন করব এবং সবকিছু পূরণ হয়ে গেলে আমি নিচের ডান পাশে গিয়ে সেভে ক্লিক করব। এবং এখন আমরা আমাদের ডকপ্লয় অ্যাডমিন প্যানেলে একটি ডোমেইন নাম অ্যাসাইন করেছি। তাহলে এখন যদি আমি admin.myvpsdemo.cloud এ যাই, যেটা আমি করব কপি করে, নতুন একটি ট্যাব খুলে আমার ডোমেন নামটি কপি পেস্ট করে এন্টার চাপি, তাহলে এখন এখানে আমার ডকপ্লয় অ্যাডমিন কন্ট্রোল প্যানেল চলে এসেছে এবং আমি এখানে লগ ইন করতে পারছি। যদি আমি ওপরের বাম পাশে যাই এবং এখানে ক্লিক করি, তাহলে দেখা যাবে সংযোগটি এখন নিরাপদ। তাহলে আমি এগিয়ে গিয়ে আগের তথ্য ব্যবহার করে এখানে লগ ইন করব। এখন আমি আবার লগ ইন করেছি এবং আমার ডকপ্লয় অ্যাডমিন প্যানেল সম্পূর্ণ নিরাপদ। এটা শেষ হলে চলুন আমাদের প্রথম ওয়েব অ্যাপ ডিপ্লয় করার জন্য প্রস্তুত করা শুরু করি। আমরা প্রকল্প তৈরি করার আগে আমি উল্লেখ করতে চাই যে এই ভিডিও জুড়ে আমি একটি খুব সাধারণ ডেমো ওয়েব অ্যাপ ডিপ্লয় করব, যেটা আমি শুধুমাত্র টেস্টিংয়ের জন্য তৈরি করেছি। আপনি যদি ধাপে ধাপে অনুসরণ করতে চান এবং ঠিক একই ওয়েব অ্যাপ ডিপ্লয় করতে চান, তাহলে ভিডিওর বিবরণে আমি গিটহাব রিপোজিটরির একটি লিঙ্ক দিয়েছি। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে এই গিটহাব রিপোজিটরি পেজে নিয়ে আসা হবে। এখানে আপনি সবুজ ইউজ দিস টেমপ্লেট বোতামে ক্লিক করতে পারেন, তারপর ক্রিয়েট আ নিউ রিপোজিটরিতে ক্লিক করুন।
এরপর আপনি যে কোনো নাম দিতে পারেন যেটা আপনার পছন্দ। এতে আপনার নিজের কপি তৈরি হবে ওয়েব অ্যাপের, যাতে আপনি সেটিকে ডকপ্লয়তে সংযুক্ত করে ডিপ্লয় করতে পারেন, ঠিক যেভাবে আমি এই ভিডিওতে করব। আপনার যদি ইতিমধ্যে নিজের ওয়েব অ্যাপ থাকে যেটা আপনি ডিপ্লয় করতে চান, তাহলে আপনি সেটার সাথেও এই প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। প্রক্রিয়াটা একদম একই। তাহলে চলুন আবার ডকপ্লয়তে ফিরে যাই এবং আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে শুরু করব। আমি এটাকে নাম দিচ্ছি ভিপিএস ওয়েব অ্যাপ ডেমো। আপনি চাইলে এখানে একটি বিবরণও যোগ করতে পারেন, তবে আমি আপাতত আমারটা ফাঁকা রাখছি। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করুন, আর এখন আপনি আপনার প্রথম প্রজেক্ট তৈরি করে ফেলেছেন। তাহলে আমরা আমাদের প্রজেক্ট তৈরি করেছি এবং এটা এখন প্রস্তুত, কিন্তু প্রকৃতপক্ষে প্রজেক্টটা কি? আসলে ডকপ্লয়তে আপনার প্রজেক্ট হচ্ছে এমন একটি কন্টেনার যেখানে আপনার ওয়েব অ্যাপ সংক্রান্ত সবকিছু রাখা হয়। যেমন এখানে আমি আমার প্রজেক্টের ভেতরে বিভিন্ন সার্ভিস তৈরি করতে পারি। যদি আমি ক্রিয়েট সার্ভিসে ক্লিক করি, তাহলে এখানে আমি একটি অ্যাপ্লিকেশন, একটি ডেটাবেস, ডকার, কম্পোজ, টেমপ্লেট এবং এআই অ্যাসিস্ট্যান্স ব্যবহার করে সার্ভিস তৈরি করতে পারি। এই ভিডিওতে আমি এদের মধ্যে 3টি ব্যবহার করব। আমরা শুরু করব একটি অ্যাপ্লিকেশন তৈরি করে যা আমাদের ওয়েব অ্যাপ ডিপ্লয় করতে দেবে। তারপর আমরা একটি ডেটাবেস তৈরি করব এবং এরপর আমরা একটি টেমপ্লেট ব্যবহার করব অ্যানালিটিক্স ট্র্যাকিং সেট করার জন্য। এখন আপাতত চলুন আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করা শুরু করি। এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করুন এবং আবারও আমরা এটাকে একটি নাম দিয়ে শুরু করব। আমি এটাকে শুধু ডেমো নাম দিচ্ছি এবং ক্রিয়েটে ক্লিক করব। এবং এখানে আপনি দেখতে পাবেন আমাদের প্রজেক্টের ভেতরে অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে। চলুন এবার এখানে ক্লিক করি এবং এটি আমাদের ডেমো অ্যাপ্লিকেশনটি খুলে দেবে এবং আমাদের প্রয়োজনীয় সব সেটিংস দেখাবে। এখন আমাদের গিটহাব রিপোজিটরি কানেক্ট করার এবং ওয়েব অ্যাপ ডিপ্লয় করার সময় হয়েছে। এখানে নিচে স্ক্রল করি প্রোভাইডার্স পর্যন্ত। ডিফল্টভাবে এখানে গিটহাব সিলেক্ট করা থাকবে, যেটা আমরা এই ভিডিওতে ব্যবহার করব। এখানেও আপনি আরও কিছু ভিন্ন অপশন দেখতে পাবেন। গিটহাব ব্যবহার করে ডিপ্লয় করতে হলে আমাদের আগে আমাদের অ্যাকাউন্ট কনফিগার করতে হবে। এটা করতে হলে আমাদের সেটিংসে যেতে হলে গিটহাব সিলেক্ট করা থাকলে এখানে সেটিংসে ক্লিক করুন, তারপর গিটহাব বাটনে ক্লিক করুন। আপনি যদি কোনো অর্গানাইজেশনের অংশ হন, তাহলে এখানে এটি অন করতে পারেন। আমি আপাতত এটা বন্ধ রাখছি। এখান থেকে ক্রিয়েট গিটহাব অ্যাপে ক্লিক করুন এবং আমি ইতিমধ্যে আমার গিটহাব অ্যাকাউন্টে সাইন ইন করা, তাই শুধু আমার ইমেল ঠিকানা ব্যবহার করে ভেরিফাই করতে হবে। ভেরিফাই ভায়া ইমেলে ক্লিক করুন অথবা এখানে আপনার গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করুন এবং আমার ইমেল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ওই ইমেল থেকে ভেরিফিকেশন কোডটি কপি করে এখানে পেস্ট করুন, তারপর ভেরিফাইতে ক্লিক করুন এবং এখানে আপনাকে আপনার গিটহাব অ্যাপের জন্য একটি নাম দিতে হবে। ডিফল্টভাবে ডকপ্লয় এখানে আপনার জন্য একটি নাম অটো জেনারেট করবে এবং এভাবেই রেখে দিলেও কোনো সমস্যা নেই। এই নামটি মূলত ডকপ্লয় এবং আপনার গিটহাব অ্যাকাউন্টের মধ্যে সংযোগ চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়। আপনি চাইলে এটাকে আরও পরিষ্কার কোনো নামে পরিবর্তন করতে পারেন, তবে আমি এভাবেই রেখে দিচ্ছি। ক্রিয়েট গিটহাব অ্যাপে ক্লিক করুন এবং আপনি এখানে আপনার গিটহাব অ্যাপটি দেখতে পাবেন। আপনি এখানে একটি বোতাম দেখতে পাবেন যেখানে লেখা আছে অ্যাকশন রিকোয়ার্ড। ডকপ্লয় এবং আপনার গিটহাব অ্যাপের মধ্যে সংযোগ চূড়ান্ত করতে এখানে এই বোতামে ক্লিক করুন এবং এখন আমরা সেই গিটহাব অ্যাপের ইনস্টল ও অথরাইজ স্ক্রিনে আছে, যেটা আমরা একটু আগে তৈরি করেছি। এখানে গিটহাব জানতে চাচ্ছে আপনি ডকপ্লয়কে কোন স্তরের অ্যাক্সেস দিতে চান। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের সব রেপোজিটরিতে অ্যাক্সেস দিতে পারেন অথবা শুধু নির্দিষ্ট কিছু রেপোজিটরি বেছে নিতে পারেন। বিষয়টা সহজ এবং নিরাপদ রাখতে আমি শুধু একটি নির্দিষ্ট রেপোজিটরিতে অ্যাক্সেস দিচ্ছি, তাই আমি অনলি সিলেক্ট রিপোজিটরিজে ক্লিক দিব। এখান থেকে আমি আমার রেপোজিটরিটি নির্বাচন করব। আমি নিশ্চিত করব আমি ডিপ্লয় ওয়েব অ্যাপ টিউটোরিয়াল রেপোজিটরিটি বেছে নিচ্ছি। আমি এখানে এটিকে সিলেক্ট করব। তারপর নিচে স্ক্রল করে ইনস্টল অ্যান্ড অথরাইজে ক্লিক করব। এখন ডকপ্লে আপনার প্রজেক্টের কোড গিটহাব থেকে টেনে নিতে পারবে, যাতে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিপিএসে বিল্ডও ডিপ্লয় করতে পারে। এখান থেকে চলুন বাম পাশে থাকা প্রজেক্টসে ফিরে যাই। আমাদের প্রজেক্টে ক্লিক করুন, তারপর আমাদের অ্যাপ্লিকেশন সার্ভিসে ক্লিক করুন এবং এখন নিচে স্ক্রল করলে আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারব। এখানে ক্লিক করে আপনার গিটহাব অ্যাকাউন্ট সিলেক্ট করুন। আমি এখানে আমারটা সিলেক্ট করব। এরপর রিপোজিটরির অধীনে ডিপ্লয় ওয়েব অ্যাপ টিউটোরিয়াল নির্বাচন করুন, অথবা আপনি যদি নিজের ওয়েব অ্যাপ ডিপ্লয় করতে চান তাহলে সেটিও এখানে দেখতে পাবেন। তাহলে আপনি যেটি চান সেই রিপোজিটরি নির্বাচন করুন, তারপর নিচে যান এবং ব্রাঞ্চের নিচে আপনাকে মেইন ব্রাঞ্চ নির্বাচন করতে হবে। আমি এখানে এটি নির্বাচন করব, তারপর আমরা একেবারে নিচে স্ক্রোল করব এবং আমাদের বিল্ড টাইপ নির্বাচন করব। এখানে আপনাকে নিশ্চিত করতে হবে যে মিক্সপ্যাক্স নির্বাচিত হচ্ছে। মিক্সপ্যাক্স নতুনদের জন্য সবচেয়ে সহজ অপশন,
কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে আপনি কী ধরনের প্রজেক্ট ডিপ্লয় করছেন, হোক সেটা নোড.js অ্যাপ, পাইথন প্রজেক্ট কিংবা সাধারণ কোনো স্ট্যাটিক ওয়েবসাইট। নিক্সপ্যাক্স চলার জন্য যা কিছু দরকার সবকিছুই নিজে থেকে ইনস্টল করে নেবে। তাহলে নিক্সপ্যাক্স নির্বাচন করার পর আমি নিচে গিয়ে সেভে ক্লিক করব। তারপর আমি উপরে যাব এবং আমার গিটহাব অ্যাকাউন্ট ও রিপোজিটরি নির্বাচিত থাকলে আবারও সেভে ক্লিক করব। এবার সব হয়ে গেলে চলুন আমার উপরে স্ক্রল করি, আর এখন আমরা আমাদের ওয়েব অ্যাপ ডিপ্লয় করতে পারি। প্রথমে ডিপ্লয়তে ক্লিক করুন, তারপর কনফার্মে ক্লিক করুন, আর দেখবেন ডিপ্লয়মেন্ট এখন চলছে। আপনি এখানে ভিউতে ক্লিক করে লগ দেখতে পারে। এখন ডগপ্লয় আপনার ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করছে, অ্যাপটি বিল্ড করছে এবং স্বয়ংক্রিয়ভাবে চালু করছে। আপনি এখান থেকেই পুরো প্রক্রিয়ার অগ্রগতি দিতে হবে। আর যখন আপনি এখানে সবুজ চেকমার্ক সহ ডকার ডিপ্লয়েড লেখা সাকসেস মেসেজটি পাবেন, তখন বুঝবেন সবকিছু ঠিকঠাক হয়েছে এবং অ্যাপটি এখন লাইভ। এরপর আমাদের একটি ডোমেন সেট করতে হবে যাতে আমরা ইন্টারনেটে অ্যাপটি অ্যাক্সেস করতে পারি। তাহলে চলুন এই ট্যাবটি বন্ধ করি, উপরে ডোমেনসে ক্লিক করি, তারপর অ্যাড ডোমেনে ক্লিক করি। এখানে আপনি আপনার ডোমেন লিখতে পারেন অথবা এই বাটনটি ব্যবহার করে একটি ডোমেন জেনারেট করতে পারেন। আমরা আগেই আমাদের ডিএনএস রেকর্ড সেট করেছি, তাই আমি এখানে আমার ডোমেইন লিখব। এটা হবে myvpsdemo.cl.cloud। এখন নিচে স্ক্রল করি এবং আমাদের সিকিউরিটি সার্টিফিকেটটি অন করি। প্রোভাইডার হিসেবে আমরা আবার লেটস এনক্রিপ্ট ব্যবহার করবে। আর ক্রিয়েটে ক্লিক করার আগে চলুন দ্রুত কন্টেইনার পোর্ট নিয়ে কথা বলি। এখন এটি ডিফল্ট ভ্যালু 3000-এ সেট করা আছে, যা আমার জন্য একদম ঠিক আছে, কারণ আমি একটি নোড.js অ্যাপ ডিপ্লয় করছি। শুধু মনে রাখবেন, আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন চালাচ্ছেন তার উপর নির্ভর করে পোর্ট নম্বর ভিন্ন হতে পারে। আপনি যদি নোড.js ব্যবহার করেন তাহলে এটিকে 3000-এই রেখে দিতে পারেন, কারণ এটাই সবচেয়ে সাধারণ কনফিগারেশন। এগুলো হয়ে গেলে নিচে গিয়ে ক্রিয়েটে ক্লিক করি এবং এখন আমরা আমাদের ওয়েব অ্যাপটি একটি ডোমেনের সাথে যুক্ত করেছি। আমাদের ডিএনএস সেটিংস ঠিকভাবে কাজ করছে কিনা নিশ্চিত হতে ভ্যালিডেট ডিএনএসে ক্লিক করুন। এটা দেখাচ্ছে আমাদের ডিএনএস সেটিংস সঠিক এবং সবকিছু ঠিকভাবে কাজ করছে। আমাদের ডেমো ওয়েব অ্যাপ দেখতে এখানে ডোমেনে ক্লিক করুন। সবকিছু ঠিকঠাক হলে আপনার ওয়েব অ্যাপটি এখানেই ব্রাউজারে লোড হওয়া উচিত। আমি যে ডেমো ওয়েব অ্যাপটি তৈরি করেছি সেটি আমাদের টেস্ট এনভায়রনমেন্ট হিসেবে কাজ করছে। এটি ডিজাইন করা হয়েছে যেন আমাদের ভিপিএস এর সবকিছু ঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা যায়। এটি নিশ্চিত করে যে ফ্রন্ট এন্ড, এপিআই রুট এবং সার্ভার নিজেই সবকিছু সঠিকভাবে একে অপরের সাথে যোগাযোগ করছে। পৃষ্ঠার উপরে আপনি দুটি আলাদা বোতাম দেখতে পাবেন। চলুন ফেচ ডেটা দিয়ে শুরু করি। যখন আমরা এটি ক্লিক করি তখন এটি আমাদের সার্ভারে একটি অনুরোধ পাঠায় কিছু লাইভ তথ্য আনার জন্য। এই ক্ষেত্রে এটি বর্তমান সার্ভার সময় ফিরিয়ে দেয়। যদি সেই সময়টি সঙ্গে সঙ্গে এবং সঠিকভাবে দেখা যায় তাহলে বুঝবেন আপনার ভিপিএস অনলাইনে আছে, আপনার অ্যাপ অনুরোধের জবাব দিচ্ছে এবং আপনার সার্ভার রুট নিখুঁতভাবে কাজ করছে। এবার চলুন রাইট ডেটা পরীক্ষা করি। প্রতিবার আমরা এটি চাপলে এটি সার্ভারে একটি ছোট অনুরোধ পাঠায় একটি ইভেন্ট সংরক্ষণ করতে এবং স্ক্রিনে কাউন্টার আপডেট করে। এখনই এটি অস্থায়ী ইন মেমোরি স্টোরেজ ব্যবহার করছে, তাই আমরা যদি রিডিপ্লয় বা রিস্টার্ট করি সংখ্যাটি রিসেট হয়ে যাবে। কিন্তু এই টেস্টটি নিশ্চিত করে যে ডেটা ফ্লো সম্পূর্ণভাবে কাজ করছে। এবং শেষ পর্যন্ত যদি আমরা এখানে মেট্রিক সেকশনের নিচে যাই, আপনি লক্ষ্য করবেন একটি লাইন আছে যেখানে লেখা আছে ডিবি ফলস। এটি আমাদের জানায় যে অ্যাপটি এখনও কোনো আসল ডেটাবেসের সাথে সংযুক্ত নয়, যার মানে আমরা যা কিছু সংরক্ষণ করি তা অস্থায়ী এবং অ্যাপ রিস্টার্ট হলে রিসেট হয়ে যাবে। এটি ঠিক করতে আমরা একটি ডেটাবেস সংযুক্ত করব যাতে আমাদের অ্যাপ স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে পারে। এবং যখন আমরা ডেটাবেস সংযুক্ত করব তখন আবার এই পেজে ফিরে আসব এবং নিশ্চিত করব যে এই মানটি ট্রু সেট হয়েছে। তাহলে চলুন ডেটাবেস সংযুক্ত করি। চলুন আবার উপরে যাই এবং ডগপ্লয়তে ফিরে যাই। উপরে স্ক্রল করুন এবং প্রজেক্টসে যান। এখানে আবার আপনার প্রজেক্টে ক্লিক করুন, ক্রিয়েট সার্ভিসে ক্লিক করুন এবং তারপর ডেটাবেসে ক্লিক করুন। এখান থেকে আমরা কোন ডেটাবেস ব্যবহার করতে চাই তা বেছে নিতে পারি এবং এই ভিডিওর জন্য আমি পোস্টগ্রেস ব্যবহার করব। ডগপলিতে আরও কিছু ডেটাবেস সাপোর্ট করে, কিন্তু আমি পোস্টগ্রেস ব্যবহার করতেই সবচেয়ে বেশি পছন্দ করি। এটি বেশিরভাগ ওয়েব অ্যাপের জন্য খুব সহজে ইন্টিগ্রেট হয় আর খুবই নির্ভরযোগ্য। এখানে নামের জায়গায় আমি এটাকে শুধু ডেটাবেস নাম দিচ্ছি। আপনি চাইলে এখানে একটি বর্ণনা যোগ করতে পারেন এবং নিচে আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে। আমি ডেটাবেসের জন্য একটি নাম দিয়ে শুরু করব। আমি এটাকে app_db নাম দিচ্ছি। তারপর আপনাকে এই ডেটাবেসের ইউজার নেম সেট করতে হবে। আমি এটাকে app_user নাম দিচ্ছি এবং তারপর ডেটাবেসের পাসওয়ার্ড সেট করব। আপনার ক্ষেত্রে আপনি চাইলে এগুলোর যে কোনো নাম দিতে পারেন।
শুধু নিশ্চিত করুন আপনি যদি আসল কোনো প্রজেক্টে কাজ করেন তাহলে এখানে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করছেন। এই ক্রেডেনশিয়ালগুলোই আপনার ওয়েব অ্যাপ পরে ডেটাবেসের সাথে নিরাপদে সংযোগ করবে। এবং সবকিছু পূরণ হয়ে গেলে ডান দিকে নিচে গিয়ে ক্রিয়েটে ক্লিক করেন। এখন চলুন আমাদের ডেটাবেসটা এখানে ওপেন করি। এখানে প্রথমেই আমরা যা করব সেটা হলো ডিপ্লয় করা। আমাদের ডেটাবেস ডিপ্লয় করব যাতে এটা চালু হয়ে যায়। তাহলে ডিপ্লয়ে ক্লিক করুন এবং কনফার্ম করুন। এখন আপনার ডেটাবেস ডিপ্লয় হতে হচ্ছে। এখানে লগগুলো দেখে আপনি অগ্রগতি দেখতে পারবে এবং নিচে আপনি একটি সবুজ সাকসেস মেসেজ পাবেন যেখানে লেখা থাকবে ডিপ্লয়মেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি। চলুন এবার উপরের ডান দিক থেকে এটা বন্ধ করেছি এবং আপনি যদি এখানে এই সবুজ বৃত্তটা দেখেন তাহলে বুঝবেন ডেটাবেস এখন অ্যাক্টিভ। এখন নিচে স্ক্রোল করে ইন্টারনাল ক্রেডেনশিয়ালস এরিয়াতে যান। তারপর ইন্টারনাল কানেকশন ইউআরএল খুঁজে বের করুন। এখানে কপি বাটনে ক্লিক করুন এটা কপি করার জন্য এবং আমরা এটা কপি করব কারণ এই ঠিকানাটাই আপনার অ্যাপ ডেটাবেসের সাথে কথা বলার জন্য ব্যবহার করবে। আর আমরা এটা আমাদের অ্যাপের সাথে একটু পরেই কানেক্ট করব। এখন চলুন আবার আমাদের অ্যাপ্লিকেশনে ফিরে যাই। আমরা উপরে স্ক্রল করব, প্রজেক্টসে ক্লিক করব, তারপর আবার আমাদের প্রজেক্টে ক্লিক করব এখানে। তারপর এখানে আমাদের ওয়েব অ্যাপে ক্লিক করব। এরপর আপনি এনভায়রনমেন্ট ট্যাবটি তুলবেন। তারপর এখানে এই চোখের আইকন বাটনে ক্লিক করব। আমরা এখানে উপরে ক্লিক করব এবং এই অংশে আপনাকে লিখতে হবে ডেটাবেস আন্ডারস্কোর ইউআরএল সমান, তারপর সেই সম্পূর্ণ কানেকশন ইউআরএলটি এখানে সাবধানে পেস্ট করবেন। এটা ডকপ্লয়কে ঠিক কোথায় ডেটাবেস আছে এবং কিভাবে কানেক্ট করতে হবে সেটা জানাবে। এটা হয়ে গেলে নিচে স্ক্রল করুন এবং সেভে ক্লিক করুন। এখন পরিবর্তনগুলো ঠিকমতো হয়েছে কিনা নিশ্চিত করতে এখানে জেনারেল ট্যাবে উপরে যান। তারপর রিলোডে ক্লিক করবি এবং কনফার্ম করুন। আপনি দেখবেন অ্যাপ্লিকেশনটি সফলভাবে রিলোড হয়েছে। এখন আমি এখানে আমার ওয়েব অ্যাপে ফিরে যাব, ট্যাবটি খুলে এবং পেজটি রিফ্রেশ করব। এখানে নিচে দেখবেন ডিবি ফলস থেকে ট্রুতে চলে গেছে। এর মানে এখন আমাদের একটি লাইভ ডেটাবেস আছে। এখন এই ওয়েব অ্যাপে লেখা যে কোনো ডেটা স্থায়ীভাবে সংরক্ষিত হবে। এখন চলুন আরও এক ধাপ এগিয়ে যাই এবং অ্যানালিটিক্স ট্র্যাকিং যোগ করি যাতে আমরা দেখতে পারি যখন মানুষ আমাদের ওয়েব অ্যাপ ভিজিট করে তখন আসলে কি হচ্ছে। এবার ওপরে আমাদের ট্যাব খুলে আবার ডকপ্লয়তে ফিরে যাই। এবার প্রজেক্টসে ফিরে লাই। এখান থেকে আমাদের প্রজেক্ট খুলে উপরে ডান দিকে যান এবং ক্রিয়েট সার্ভিসে ক্লিক করুন। নিচে যান এবং টেমপ্লেট খুঁজে বের করুন। তারপর এখানে একটি টেমপ্লেট সার্চ করুন। এগিয়ে যান এবং উমামি টাইপ করুন। এখানে এটি খুঁজে পাবেন। তারপর নিচে গিয়ে ক্রিয়েটে ক্লিক করুন, কনফার্মে ক্লিক করুন এবং আমরা এখানে উমামিতে ক্লিক করব। এখন এখানে প্রথমেই আপনাকে ডিপ্লয়তে ক্লিক করতে হবে এটি চালু করার জন্য, ঠিক যেমনটা আমরা আমাদের ডেটাবেসের ক্ষেত্রে করেছিলাম। তাই ডিপ্লয়তে ক্লিক করুন, তারপর কনফার্মে ক্লিক করুন এবং আমরা আগের মতোই লগ দেখতে পারি সবকিছু কেমন চলছে তা দেখার জন্য। এটিকে একটু সময় দিন লোড হওয়ার জন্য এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সবকিছু সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার এখানে লগ বন্ধ করে দিন। তারপর আপনাকে এখানে ডোমেইনস ট্যাবে যেতে হবে এবং এখানে আপনি দেখতে পাবেন ডকপ্লয় আসলে উমামির জন্য স্বয়ংক্রিয়ভাবে একটি ডোমেইন তৈরি করে দেয়। কিন্তু যেহেতু আমরা আগেই আমাদের নিজস্ব অ্যানালিটিক্স ট্র্যাকিং সাবডোমেইন সেট আপ করেছি, আমরা সেটাই ব্যবহার করব। তাহলে এডিটে ক্লিক করি এবং এখানে আমি লিখব analytics.myvpsdemo.cloud। এরপর নিচে স্ক্রোল করুন, এখানে আপনার সিকিউরিটি সার্টিফিকেট খুঁজে নিন। আমরা এটি অন করব, নিশ্চিত হব যে লেটস এনক্রিপ্ট সিলেক্ট করা আছে, তারপর আপডেটে ক্লিক করব। এখন পরিবর্তনগুলো প্রতিফলিত হতে কয়েক মিনিট সময় লাগবে, কিন্তু একবার এটা হয়ে গেলে উমামি নিরাপদভাবে আমার অ্যানালিটিক্স ট্র্যাকিং সাবডোমেইনে চলবে এবং তারপর এটা আমাদের ওয়েব অ্যাপের সাথে লিঙ্ক করার জন্য প্রস্তুত থাকবে। এখানে চলুন ভ্যালিডেট ডিএনএস এ ক্লিক করি যেন সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা নিশ্চিত হওয়া যায় এবং এটা বলছে ডিএনএস ভ্যালিড, মানে সবকিছু ঠিক আছে। তাহলে আমি এখানে ডোমেইনে ক্লিক করব উমামি ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য এবং এখানে আপনাকে ডিফল্ট ক্রেডেনশিয়াল ব্যবহার করে লগ ইন করতে হবে। ইউজার নেম হবে অ্যাডমিন আর পাসওয়ার্ডের জন্য এখানে আপনি লিখবেন উমামি। আর আপনি চাইলে মুহূর্তেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। চলুন এখানে লগ ইন বাটনে ক্লিক করি
এবং এখন আমরা আমাদের উমামি ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেছি। আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে উপরের ডান পাশে যান এবং এই আইকনে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করুন, তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে পারবেন। আমি আপাতত এই ধাপটা স্কিপ করছি। এখান থেকে আমাদের ওয়েবসাইটটি যোগ করতে হবে। উপরে যান এবং সেটিংসে ক্লিক করুন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করুন। প্রথমে এটিকে একটি নাম দিই। আমি এটাকে ভিপিএস ডেমো নাম দিচ্ছি। এবার এখানে আপনার ডোমেন সেট করুন। আমার ক্ষেত্রে এটি হচ্ছে myvpsdemo.cloud। এই তথ্যগুলো পূরণ করার পর আমি সেভে ক্লিক করব। এখন আমাদের এই ওয়েবসাইটের জন্য ট্র্যাকিং কোড কপি করতে হবে। ওয়েবসাইটের পাশে এডিটে ক্লিক করলেই আপনি ট্র্যাকিং কোডটি পেয়ে যাবেন। উপরে যান এবং ট্র্যাকিং কোডে ক্লিক করুন। তারপর আমি এখানে এটাকে হাইলাইট করব এবং তারপর কপি করব। এখন পরবর্তী কাজ হচ্ছে আপনার গিটহাব রিপোজিটরিতে চলে যাওয়া। আমি এখানে আমার গিটহাব ট্যাব খুলব এবং আমার গিটহাব রিপোজিটরির মূল পেজ থেকে আমি ওয়েবসাইটে অ্যানালিটিক্স ট্র্যাকিং যোগ করব। ট্র্যাকিং কোডটি পেজের হেড সেকশনের ভিতরে রাখতে হবে। এটি হচ্ছে HTML পেজের সেই অংশ যেখানে কন্টেন্ট দেখানোর আগে সেটিংস ও স্ক্রিপ্ট লোড হয়। প্রথমে আমাকে সেই ফাইলটি খুলতে হবে যা আমার মূল পেজ নিয়ন্ত্রণ করে। এই প্রজেক্টে এটি পাবলিক ফোল্ডারে অবস্থিত এবং তারপর index.html এর ভিতরে আপনি যেই ওয়েব অ্যাপ বানাচ্ছেন তার উপর নির্ভর করে এটা একটু ভিন্ন হতে পারে। সাধারণত যেসব ফাইলে হেড সেকশন পাওয়া যায় সেগুলো হলো index.html, app.html অথবা layout.html। আমার ক্ষেত্রে আমি এখানেই index.html খুলব আর আপনি ঠিক ওপরে হেড সেকশনটি দেখতে পাবেন। এটি ৩ নম্বর লাইনে শুরু হয়ে ১৮ নম্বর লাইনে শেষ হয়েছে এবং এখানে আপনি কিছু প্লেস হোল্ডার টেক্সট দেখতে পাবেন যা আমাদের জানায় যে এখানে আমাদের উমামি ট্র্যাকিং লিঙ্কটি পেস্ট করতে হবে। তাহলে চলুন আমরা এখানে গিটহাবে কোডটি এলেক্ট করি। কোড এডিট করতে উপরের ডান পাশে যান এবং এই পেন্সিল আইকনে ক্লিক করুন। তারপর আমি এখানে প্লেস হোল্ডার টেক্সটটি হাইলাইট করব এবং শুধু সেই ট্র্যাকিং লিঙ্কটি পেস্ট করব। দেখবেন এটি এখানেই চলে আসবে। এটা হয়ে গেলে আমি ওপরের ডান পাশে গিয়ে কমিট চেঞ্জেসে ক্লিক করব। আমি নিশ্চিত করব এটি সরাসরি মেইন ব্রাঞ্চে কমিট হচ্ছে এবং আবার কমিট চেঞ্জেসে ক্লিক করব। এখন আমি এই পরিবর্তনটি কমিট করার পর ডকপ্লয় স্বয়ংক্রিয়ভাবে আপডেটটি শনাক্ত করবে এবং পুনরায় ডিপ্লয় করবে। সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা নিশ্চিত করতে আমি আবার উমামিতে যাব। উপরে ট্যাবে ক্লিক করব, তারপর ভিউতে ক্লিক করব। এখন আমি আবার আমার ওয়েব অ্যাপে ফিরে যাব এবং শুধু পেজটি রিফ্রেশ করব। এখন যদি আমরা আবার উমামিতে যাই, এখানে আবার পেজটি রিফ্রেশ করি। এখন আমরা দেখতে পাবো এটি সফলভাবে পেজ ভিউ ট্র্যাক করছে এবং এখন এগুলো শেষ হলে আপনি একটি ওয়েব অ্যাপ ডিপ্লয় করেছেন, একটি ডেটাবেস যোগ করেছেন এবং আপনার ওয়েব অ্যাপে অ্যানালিটিক্স ট্র্যাকিংও যুক্ত করেছেন। এখন একটু আগে যখন আমি অ্যানালিটিক্স ট্র্যাকিং কোড যোগ করেছিলাম এবং গিটহাবে পরিবর্তনগুলো কমিট করেছিলাম, তখন আমি বলেছিলাম যে ডকপ্লয় স্বয়ংক্রিয়ভাবে আমার ওয়েব অ্যাপটি পুনরায় ডিপ্লয় করেছে, আমাকে কিছুই করতে হয়নি। এখন আমি আপনাকে দ্রুত দেখিয়ে দিচ্ছি কিভাবে নিশ্চিত করবেন যে আপনার দিক থেকেও এটি ঠিকভাবে কাজ করছে। তাহলে আমি আবার ডকপ্লয়তে ফিরে যাচ্ছি, আমার প্রজেক্টে যাচ্ছি, প্রজেক্টে ক্লিক করছি এবং এখান থেকে আমার ওয়েব অ্যাপটি খুলছি। এখানে আপনি অটো ডিপ্লয়ের একটি অপশন দেখতে পারেন। নিশ্চিত করুন যে এটি চালু আছে এবং যখনই আপনি গিটহাবে আপনার কোডে কোনো পরিবর্তন করবেন এবং সেই পরিবর্তনগুলো কমিট করবেন, তখন ডকপ্লয়তে আপনার ওয়েব অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে নতুন কোড সহ পুনরায় ডিপ্লয় হবে। আমি যদি এখানে ডিপ্লয়মেন্টসে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাবেন এই ভিডিও জুড়ে যতগুলো ডিপ্লয়মেন্ট হয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে। ডকপ্লয়তে প্রিভিউ ডিপ্লয়মেন্টও আছে, যার মাধ্যমে আপনি লাইভে পাঠানোর আগে পরিবর্তনগুলো টেস্ট করতে পারবেন। আমি এখন প্রিভিউ ডিপ্লয়মেন্টে ক্লিক করব। আপনি এখানে কনফিগারে ক্লিক করে এটি সেট আপ করতে পারেন। আপনাকে শুরুতে আপনার ওয়াইল্ড কার্ড ডোমেন সেট করতে হবে। ডকপ্লয় এই ওয়াইল্ড কার্ড ডোমেন ব্যবহার করে ইউনিক প্রিভিউ লিঙ্ক তৈরি করে, যাতে আপনি লাইভে যাওয়ার আগে পরিবর্তনগুলো বাস্তবে দেখতে পারেন। এখানে আপনি একসাথে কতগুলো প্রিভিউ অ্যাক্টিভ থাকবে তা সীমিত করতে পারেন এবং চাইলে সেগুলোকে নিরাপদভাবে লোড করার জন্য সিকিউরিটি সার্টিফিকেটও ব্যবহার করতে পারেন। এরপর প্রিভিউ ডিপ্লয়মেন্ট চালু করতে আপনাকে এখানে এই টগলটি অন করতে হবে এবং এখন প্রিভিউ ডিপ্লয়মেন্ট চালু হয়ে গেছে। এটি চালু থাকলে আপনি যখনই কোনো পুল রিকোয়েস্ট তৈরি করবেন বা কোনো আপডেট টেস্ট করবেন, ডকপ্লয় আপনাকে দ্রুত একটি প্রিভিউ লিঙ্ক দেবে, যাতে আপনি আপনার মূল অ্যাপ স্পর্শ না করেই নিরাপদে রিভিউ করতে পারেন। এটা সত্যিই অনেক কাজে আসতে পারে। আপনার ওয়েব অ্যাপ এবং ভিপিএস নিরাপদ রাখতে আপনি চাইলে হোস্টিঞ্জার ভিপিএস প্যানেলের ভেতর থেকে অটোমেটিক ব্যাকআপও চালু করতে পারেন। চলুন আবার আমাদের হোস্টিঞ্জার ভিপিএস প্যানেলে ফিরে যাই।
উপরে ব্যাকআপস অ্যান্ড মনিটরিংয়ে ক্লিক করি, তারপর স্ন্যাপশটস অ্যান্ড ব্যাকআপসে যাই। নিচে যান, ম্যানেজ ব্যাকআপ স্কেডিউলে ক্লিক করুন এবং নিশ্চিত করুন এটি উইকলিতে সেট করা আছে। আপনি চাইলে ডেইলি অপশনও নিতে পারেন, তবে সেটি একটি পেইড রাখলে। আমি নিশ্চিত করব উইকলি সিলেক্ট করা আছে এবং তারপর সেভে ক্লিক করব। এবং এখন সাপ্তাহিক ব্যাকআপ চালু হয়েছে। এখন আমি আবার উপরের ডগপ্লয় ট্যাবে ফিরে যাব, প্রজেক্টসে ফিরে যাব এবং আমার প্রজেক্টটি আরেকবার খুলব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা তৈরি করা 3টে ভিন্ন সার্ভিসই এখানে আছে। এখন আমার ডেমো, ওয়েব অ্যাপ, ডেটাবেস এবং অ্যানালিটিক্স ট্র্যাকিং সবকিছুই এই একক প্রজেক্টের মধ্যে একসাথে কাজ করছে। আর যদি আপনি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চান, ডগপ্লয়তে একাধিক প্রজেক্ট চালানো বা অন্য ভিপিএস সার্ভারের সাথে কানেক্ট করার সুবিধাও আছে। তাই আপনি আপনার সেটআপ আরও বড় করতে পারেন, টুলস না বদলিয়ে। এবং অবশ্যই ভুলবেন না, এই ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করে আপনার হোস্টিং আর ভিপিএস প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পেতে। আমি সত্যি আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে এবং আপনার প্রথম ওয়েব অ্যাপ সফলভাবে ডিপ্লয় করতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে।